This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। যাক, পরীক্ষাটা হলো, তাহলে একটা বড় পরীক্ষা হলো। আর পরীক্ষার ফল কি হলো? মানে যে সমস্ত পড়ুয়ারা আজকে পরীক্ষা দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তাদের রেজাল্ট পরে বেরোবে, কিন্তু তার পাশাপাশি তো একটা স্নায়ুর পরীক্ষাও তো হলো, স্নায়ুর যুদ্ধের পরীক্ষা হলো। সেই লড়াইয়ে কে জিতলো, সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার আগে দেখে নিই আজকে হটস্পটে ঠিক কি কি ইস্যু রয়েছে, কারণ আজকে শহর কলকাতা জুড়ে যে যার নিজের মতন করে পরীক্ষা দিল। হ্যাঁ, শান্তা দত্ত তার মতো করে পরীক্ষা দিলেন, পড়ুয়ারা তাদের মতো করে পরীক্ষা দিলেন, এবং তৃণমূল ছাত্র পরিষদের সভায় যারা এসেছিলেন তারা তাদের মতো করে পরীক্ষা দিলেন। সবার প্রথম ইস্যু, কলকাতা পারলেও, দেখেছেন একটা জায়গায় কোথাও অসম্পূর্ণ রেখেছি। প্রশ্নটা তো এখানেও, কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা পারলো সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন পারলো না? বিশেষ করে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, তারা কেন পরীক্ষা নিতে পারলো না? এই প্রশ্নের উত্তর খুঁজবো। দ্বিতীয় ইস্যু, ছাত্র ভোটে মুখে কুলুপ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই সভা থেকে রাজ্যের ভোটের বার্তা আলোচনায় এলো, রাজ্যের ভোটের ইস্যুগুলো নিয়ে আলোচনা হলো, কিন্তু ছাত্র ভোট নিয়ে কি কিছু বলা হলো? গতবারের সভা থেকে কিন্তু ছাত্র ভোট নিয়ে কথা বলা হয়েছিল, কিন্তু এবারের তো সেরকম কিছু শুনলাম না। আর কি কি বক্তব্য রাখলেন সেদিকে আমরা নজর রাখবো। তৃতীয় ইস্যু, সমাধানের সমস্যায় মন্ত্রীরা পৌঁছে যাচ্ছেন, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন মানুষের কাছে পৌঁছে যাও, তাদের সমস্যার কথা জানো, সমস্যার কথা জেনে সেই সমস্যাগুলো দ্রুততার সঙ্গে সমাধান করো। কিন্তু মন্ত্রী সমস্যা শুনতে গিয়ে তো নিজেই সমস্যায় পড়ে গেলেন, সমাধান তো দূরস্থ। সেই সংক্রান্ত খবরের দিকে নজর রাখবো। তবে সবার আগে আজ শহর কলকাতার পরীক্ষার দিকে নজর রাখি। একটা রাজনৈতিক দলের সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য বিশ্ববিদ্যালয়ের 30,000 ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, তো সেটা পিছিয়ে যাবে, এটা কিরকম কথা? প্রতিষ্ঠা দিবস থাক আর যাই থাক, পরীক্ষা তো পরীক্ষার মনেই এগাবে না। মিস্টার ব্রাত্য বসু মানে প্রতিনিধি হিসেবে ওম প্রকাশ মিশ্র ছিলেন, পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। পরীক্ষার সময় হবে। যোগ্যতা শান্তা দেবীর আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। সব পার্টি ইয়েস ম্যান চায়, আমি কারোর কোনোদিন ইয়েস ম্যান নই, ইয়েস ম্যান হতেও চাই না, আর ইয়েস ম্যান হয়ে গদির টেকাতেও চাই না। চিত্ত জেথা ভয় শূন্য, উচ্চ জেথা শির। অনেকেই বলছেন শির দ্বারা কিন্তু সোজা রেখেই নিজের সিদ্ধান্তে অনড় রইলেন। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তের কথা বলছি। পরীক্ষা নিয়ে উপাচার্য এবং শাসক দলের স্নায়ুযুদ্ধ দীর্ঘদিন ধরে চলল। পরীক্ষা বন্ধের জন্য তৃণমূল ছাত্র পরিষদের আবেদন, শিক্ষা দপ্তরের চিঠি, হুঙ্কারের পরও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন ও বাণিজ্য বিভাগের নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা হলো। 168 বছরের ইউনিভার্সিটির অটোনমি পাতায় থেকে যাবে? তা হতে পারে কখনো? আমি যখন এই চেয়ারে আছি তখন আমি স্ট্যাটিউট, অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সকে একেবারে প্রয়োগ করেছি, যে বিশ্ববিদ্যালয় চলবে তার স্বাধীন অটোনমি নিয়ে, স্ট্যাটিউট, অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনে। সেখানে সরকার ডিকটেট করতে পারে না, আর সেটাই সিন্ডিকেট মান্যতা দিয়েছে। এটা আমার সব থেকে বড় আনন্দের বিষয়। শুধুমাত্র পরীক্ষা হলো বললে ভুল হবে, পরীক্ষা হলো, নির্বিঘ্নে পরীক্ষা হলো, এবং প্রত্যেকে সেই পরীক্ষা হওয়ার সিদ্ধান্তে সমর্থন জানালেন। কোনো রকম বিঘ্ন হচ্ছে না, পরীক্ষা একেবারেই শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো রকম শব্দ দূষণ বা অন্যান্য কোনো অসুবিধা কিছু নেই। প্রতিষ্ঠা দিবস থাক আর যাই থাক, পরীক্ষা তো পরীক্ষার মনেই এগাবে না। আমরা চাইছি ছাত্রদের উন্নতি, তাহলে ছাত্রদের উন্নতি কি করে প্রতিহত করা যায়? না কোনো সমস্যা নেই। পরীক্ষা ওদের আজকে আছে, হয়ে যাওয়াটাই ভালো, ওদেরও তো একটা চাপ আছে না। পরীক্ষার সময় হবে, এটার জন্য কোনো পার্টিগত ব্যাপারে তো কোনো ইয়ে নেই। চরম লজ্জার মাননীয় উপাচার্যকে আমার কুর্নিশ, আর এর দায় পশ্চিমবঙ্গের জনগণের, যে আজকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস রাজ্যের সরকার, শিক্ষা দপ্তর নিতে পারে। আজকে এই জিতটা অন্য কারণ নয়, এই জিতটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যে তাদের ছাত্র সংগঠন এখন ডিসিপ্লিন।
ভাবুন খালি একটা পরীক্ষা নিয়েও তার হার জিত প্রসঙ্গ আসছে। পরীক্ষায় ভালো ফল খারাপ ফল নিয়ে আলোচনা হয়, এই হার জিত নিয়েও আলোচনা হয়। অভিভাবকরা বলছেন হ্যাঁ পরীক্ষা সবার আগে, পরীক্ষাটা সময় মতনই হওয়া উচিত। কিন্তু আমার একটা প্রশ্ন, জানেন কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা পারলো সেটা কেন বর্ধমান বিশ্ববিদ্যালয় পারলো না? দীর্ঘ টানাপোড়েনের পর গতকাল রাতে নোটিশ দিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়ে দেওয়া হলো অনিবার্য কারণে পরীক্ষা হচ্ছে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথের সাথে যোগাযোগ করেছিলাম আমরা, তিনি জানিয়ে দিলেন যাতায়াতের সমস্যার কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে। বাংলা ও কমিউনিটি এঙ্গেজমেন্ট দুটি সাবজেক্টের আজ ভাইভা ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় পারল শহর কলকাতায় সভা হওয়া সত্ত্বেও, কিন্তু বর্ধমান পারল না যাতায়াতের কারণ দেখিয়ে। পরীক্ষা নেওয়া কি সম্ভব সত্যিই হতো না? সিন্ডিকেটের যে স্বাধীন সত্তাটা সেটা ওই বইয়ের পাতার ভেতর রয়ে গেছে। আর ডিসিরা সবসময়ই সরকারকে খুশি করতে চেষ্টা করছে। এই চরিত্রটাই এখনো বহাল আছে বহুজনের মধ্যে, তারই রূপ তুমি দেখতে পেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন চর্চা হচ্ছে, তেমনই কিন্তু রাজ্য রাজনীতিতে শাসক বিরোধী তুতু ম্যামে শুরু হয়ে গিয়েছে। আর আপনার খুব স্বাভাবিক মস্তিষ্ক, তাই আমাদের এই যে একটা ইউনিভার্সিটির এক্সাম বাতিল হয়ে গেল সেইটাকে দেখে অস্বাভাবিক লাগছে। তারা অনুষ্ঠানে যাবেন, সমাবেশে যাবেন, রাস্তাঘাটে যানজট হওয়ার সম্ভাবনা আছে। অনাবশ্যক গায়ের জোরে রাজনৈতিক ডিভিডেন্ড করানোর জন্য পরীক্ষার্থীদের বিড়ম্বনায় ফেলতে চায়। তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস সেটাকে ছুটি দিন ঘোষণা করে দিই, 21শে জুলাই ছুটি দিন ঘোষণা করে দিই, তাতে ঝামেলা মিটে যায়। তা তো করছেন না উনি। যাদের সাথে ওই টিএমসিপির ওই নেতাদের আঁতাত আছে, ওদের এটাই কালচার, তাই ওদের এটা অস্বাভাবিক মনে হবার কিচ্ছু নাই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা অনুধাবন করেছে, ছাত্রছাত্রীদের অসুবিধায় ফেলতে চাইনি। দিদির চরণে মাথা ঠেকিয়ে দিয়েছেন, আর কলকাতার উপাচার্য তার পায়ে মাথা ঠেকাতে চাইছেন না। এটাই ফারাক, বাংলা দেখছে এটা। আমরা কলকাতা উপাচার্যের এই দৃঢ়তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানাচ্ছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিতর্কে জড়াতে চায়নি, অতএব পরীক্ষা বাতিল করে দিল তারা। তারপর উপাচার্যের কাজকর্ম নিয়েও কিন্তু আজ মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করলেন আজকে ওই প্রতিষ্ঠা দিবসের সভা থেকে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকা নিয়েও তিনি সেখানে প্রশ্ন তুললেন। বর্ধমান ইউনিভার্সিটি তিনি আসলে আমাদের দ্বারা নয়, আমি ব্রাত্যকে জিজ্ঞেস করে জেনেছিলাম মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল, তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা। সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই। মনে রাখবেন সবটা তো আমাদের লোক থাকে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের লোক থাকে, তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে, আবার কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, আমরা দুষ্টুমি করি না। তবে শুধু বর্ধমান নয়, বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় বর্ধমানের পথে অনেক আগে হেঁটেছে। বলতে গেলে বর্ধমান বিশ্ববিদ্যালয় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় দেখানো পথে হাঁটলো। বিতর্কে না জড়িয়ে স্নাতকোত্তরের পরীক্ষা তারা 30শে অগস্ট করে দিয়েছে পিছিয়ে। মানে গোদা বাংলায় শির দ্বারা কি সোজা শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়েরই? এই প্রশ্ন সাধারণ মানুষ করছেন। ভয় কোথা থেকে আসে জানো? লোভ থেকে। লোভ জিনিসটা সাংঘাতিক জিনিস। আমার যদি একবার লোভ হয়ে যায় না, যে আমি যে পোস্টে আছি বা আমি একটা নীলবাতি গাড়ি চড়ে আসছি বা আমাকে দেখলে সবাই উঠে দাঁড়াচ্ছে, আমি কি হারিয়ে ফেলবো সেটা? যদি হারিয়ে ফেলি, এই লোভ থেকে ভয়ের জন্ম হয়, আর ভয় থেকেই স্যারেন্ডারিং অ্যাটিটিউড তৈরি হয়। আমি সেই লোভটাকে জয় করতে পেরেছি। আর যে পরীক্ষা নিয়ে এত বিতর্ক, যাদের পরীক্ষা নিয়ে এত বিতর্ক, সেই পড়ুয়ারা পরীক্ষার শেষে কি বললেন একবার শুনুন তো। পরীক্ষাও খুব ভালো হয়েছে, নির্বিঘ্নে হয়েছে, হলেও কোনো অসুবিধা হয়নি, রাস্তাতেও কোনো অসুবিধা হয়নি, প্রবলেম হয়নি। আমরাও প্রিপেয়ার করেছিলাম, তাছাড়া মিটিংও অ্যাটেন্ড করেছি কিছুটা সময়, তাছাড়া এসে এক্সামও দিয়েছি। এক্সামে আমাদের কোনো খারাপ বলা হয় না। তাহলে বলছেন অনেকে বেশ দুদিকে সামলে দিয়েছেন, মানে ফার্স্ট হাফে প্রতিষ্ঠা দিবসে গিয়েছে, সেকেন্ড হাফে এসে পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ সত্যি পরীক্ষাটা তো পরীক্ষার সময় হওয়া উচিত, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস যে ছিল আজকে, সেখানে আমরা কোনো ছাত্র ভোটের বার্তা তো শুনলাম না। রাজ্যের ভোট নিয়ে কথা হলো, ভোটের ইস্যু নিয়ে বার্তা দিলেন তৃণমূল নেত্রী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু ছাত্র ভোট নিয়ে কোনো কথা হলো না, কোনো বার্তা শোনা গেল না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন
আগামী ভোটে রাজ্যে আসন বাড়বে, অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। মনে রাখবেন, আগামী নির্বাচনে আরো সিট আপনাদের বাড়বে। কেন্দ্রীয় এজেন্সি নিয়েও তোপ দেখেছেন তৃণমূল নেত্রী। তার পাশাপাশি কি কোথাও প্রধানমন্ত্রীকেও নিশানা করলেন অমিত শাহ? তিনিও কিন্তু বাদ পড়লেন আজকের এই বক্তব্যে। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে। ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই। আর বঞ্চনার অভিযোগ তো ছিল, সেই ইস্যু আজকে এলো এই সভায়। বঞ্চনার অভিযোগে কেন্দ্রকে রীতিমতো বাছা বাছা বিশেষণে বিধলেন। হিংসা করেই বাংলার টাকা বন্ধ করেছে কেন্দ্র সরকার, অভিযোগ করলো তৃণমূল নেতৃত্ব। কিছু হিংসুটে লোক আছে, দেখলেই জলে আর লুচির মতো ফলে। এরা হচ্ছে তাই যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আপনারা ভাঙবেন, আমরা গড়ব। আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না, বাংলা আপনাদের কাছে মাথা নত করবে না, বাংলা আপনাদের কাছে বশ্যতা স্বীকার করবে না। হটস্পটে এসএসসির কথা হবে না তা তো বলা যায় না, কারণ সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম অস্বস্তি দেখলাম আমরা রাজ্য সরকারের। এসএসসি মামলা শুনানিতেও রাজ্য এবং কমিশনকে, মানে স্কুল সার্ভিস কমিশনকে কার্যত তুলোধনা আদালতে। অযোগ্যদের জন্য কেন হাইকোর্টে গিয়েছিলেন, কেন প্রকাশ করেননি অযোগ্যদের তালিকা? রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে এই প্রশ্নের মুখেই দাঁড় করাইয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চের নির্দেশ, অযোগ্যরা পরীক্ষায় বসলে কিন্তু আপনাদের ফল ভুগতে হবে 7 দিনের মধ্যে, অর্থাৎ আগামী 7 দিনের মধ্যে আপনাদের অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন কি অযোগ্যদের কোথাও রক্ষাকর্তা? কার্যত এই প্রশ্নেই মান্যতা দিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার, যারা বহু মানুষের জীবন নষ্ট করেছে। সুপ্রিম কোর্ট বলেছে 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে, কারণ টেন্টেড টিচাররা কেউ পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত যে নজর রেখেছে, সুপ্রিম নজর যে রয়েছে, সেটা কিন্তু বারবার উল্লেখ করা হয়েছে, সতর্ক করে দেওয়া হয়েছে। কিসের ইন্টারেস্ট রয়েছে? এই টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসানোর চেষ্টা করা হচ্ছে, তাদের কাছ থেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে না। মানে আদালতের নির্দেশ রয়েছে, লিস্ট প্রকাশ করতে হবে এবং এই টাকা ফেরত নিতে হবে। আর যোগ্যকে অযোগ্যকে এই টানাপোড়েনের জেরে আগামী 7ই সেপ্টেম্বর পরীক্ষা স্থগিতের আর্জিতে মামলাও হয়েছিল। সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট করে জানিয়ে দেয় যে সূচি মেনে আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বরই পরীক্ষা হবে। মানে এতদিন পর্যন্ত আমরা বিচারপতিদের কাছে এবং রাস্তায় দাঁড়িয়ে যে কথাগুলো বলেছি, সেগুলো একটু একটু করে ইমপ্লিমেন্ট করছে বিচার ব্যবস্থা, কিন্তু আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছে না। সেখানে আমাদের আবার নাকি ফ্রেশ সিলেকশন দিতে হবে। মানে অদ্ভুত ধরনের একটা নক্কারজনক বিষয় ঘটছে। এই পরীক্ষা আমরা দেব না। আমরা যে সুপ্রিম কোর্ট যে সিলেকশন প্রক্রিয়ায় বলেছে এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে, সেই সিলেকশন প্রক্রিয়ায় আমরা নিশ্চয়ই অংশগ্রহণ করব, তা আগামী 2 মাস পিছিয়ে দিতে হবে। অর্থাৎ এসএসসি মামলা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মহা অস্বস্তিতে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। তবে কি বলছেন তারা বলছেন যে একটুখানি পরীক্ষা স্থগিত করা উচিত, মানে যারা পরীক্ষা দেবেন, যারা চাকরি হারিয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে 7 এবং 14ই সেপ্টেম্বরই পরীক্ষা হবে। কিন্তু এই নিয়ে যখন রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আদালতের অন্দরে অস্বস্তিতে পড়েছে, তখন বিরোধীরা কি বলছে একবার শুনুন। বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাকরেদ হয়েছেন, আপনি চোরের মদতকারী হয়েছেন।
অযোগ্যদের কাছ থেকে যারা টাকা খেয়েছে সেই তৃণমূল নেতাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তো ফলে স্বাভাবিকভাবে গন্ডারের চামড়ার থেকেও মোটা চামড়া, এদের কি যায় আসে? সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি এটা হয় অযোগ্যদের নাম প্রকাশ করো, তাহলে বাকিরা নিশ্চয়ই যোগ্য। তাহলে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশ হলে যোগ্যরা চাকরি পাবে, যারা মেহনত করেছে পড়াশোনা করেছে তাদের চাকরি পাওয়া দরকার। আদালতের দেওয়া 7 দিন সময়ের মধ্যে তালিকা প্রকাশ করে কিনা অযোগ্যদের, সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে। যদি এবার স্কুল সার্ভিস কমিশন তালিকা প্রকাশ করে দেয় তখন স্বাভাবিকভাবে অন্যরা প্রশ্ন করবেনি তাহলে এতদিন কি করছিলেন, সেটা হচ্ছে অন্য ব্যাপার। তবে একটা কথা, এর পরে খবরের দিকে আমরা নজর রাখবো। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, আর পুরনো ক্ষোভ সময় পরিস্থিতি অনুযায়ী কি অনেক সময় বিস্ফোরণও ঘটায়। এই জেলায় জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সেই প্রমাণিত পাচ্ছি। কয়েকদিনের মধ্যেই মুর্শিদাবাদের জলঙ্গি, উত্তর 24 পরগনার কচুয়া, স্বর্ণনগর, পশ্চিম মেদিনীপুরে এমন ছবি বারবার ধরা পড়েছে। আর সেই তালিকায় জুড়ে গেল নদিয়ার কৃষ্ণনগরের নাম। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের চরশম্ভুনগর এলাকা। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প কেমন চলছে তা দেখতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। গিয়েই তিনি যেন নিজে কোথাও সমস্যায় পড়ে গেলেন। এলাকার রাস্তা নিয়ে বিস্তর অভিযোগ স্থানীয় মানুষের। মন্ত্রীকে কাছে পেয়ে রাস্তা সংস্কারের আবেদন জানাচ্ছেন তারা। এই যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, এই ছবিটার অ্যাম্বিয়েন্সটা আমি একটু শোনাতে বলবো পিসিআরকে। স্বাভাবিকভাবে আপনি প্রত্যেকদিন যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে যদি আপনাকে প্রত্যেকদিন প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করতে হয়, আপনার বাড়ির ছেলে মেয়েকে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়, তখন সামনে মন্ত্রী দাঁড়িয়ে রয়েছে না কে দাঁড়িয়ে রয়েছে সেটা আপনারা দেখবেন না, কারণ আপনারা ভোট দিয়েছেন। তাই যাকেই পাবেন তাকেই অভিযোগ জানাবেন, তাকেই আপনাদের সমস্যার কথা জানাবেন। কিন্তু সেখানে মন্ত্রী মশাই উল্টে কি করলেন জানেন? এই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তিনি উল্টে গ্রামবাসীকে প্রশ্ন করে বসলেন, এতদিন কোন রাজনৈতিক দল করেছেন? তখনই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে গেল। দেখুন কিভাবে গ্রামবাসীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এই মন্ত্রী। এতদিনের মধ্যে আমাদের রাস্তাটা কারোর চোখে পড়লো না, আজকে দিয়েছি বলে চোখে পড়ছে লোকে। এই যে লিস্টটা করে দিয়েছি বলে লোকের চোখে পড়লো। এতদিন ধরে কোন দল করেছো? একজনের বাড়ি কোন দল করেছো? দলের সঙ্গে আমাদের সাথে 100 বার না 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 100 বার নিশ্চয়ই বলবো। কোন দল করেছো? জনপ্রতিনিধিরা তো হয়তো আশা করেন যে তিনি যেখানে যাবেন সেখানে তাকে দেখে জো হুজুর করা হবে, তাকে কোনো পাল্টা প্রশ্ন করা হবে না। একটা কথা বলতে পারি, এই সমস্যার সমাধান শুনতে গিয়ে বা সমস্যার সমাধান করতে গেলে এভাবে মেজাজ হারালে চলে না। রাস্তা নিয়ে অভিযোগ উঠছে, কিন্তু আজকের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের রাস্তা নিয়ে কি বলেছে একবার শুনুন তো। গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম, রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। 3 দিন বার এখনো অধরা কৃষ্ণনগরের ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ সিং। দেশরাজকে ধরতে পুলিশকে 24 ঘন্টার ডেডলাইন এবিভিপি। ক্রাইম করছে তারপরে ঘুরে বেড়াচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ আর নারী সুরক্ষা এই দুখানাকে এক জায়গায় কখনোই দেখতে পাচ্ছি না, যে হয় পশ্চিমবঙ্গ থাকলে নারী সুরক্ষা নেই, আর নারী সুরক্ষা থাকলে হয়তো সেই স্টেটটার নাম পশ্চিমবঙ্গ নয়। এই দুখানা এক জায়গায় আমরা অনেক দিন ধরে পাচ্ছি না। আজকে কি হবে? আজকে এইভাবে মেরে দিয়ে চলে যাচ্ছে, তারপরেও যে অপরাধী তাকে ধরা যাচ্ছে না। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।